হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। এনডি টিউটরস এর পক্ষ থেকে তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আলোচনায় যাওয়ার আগে তোমাদের সবাইকে বলে নেই, বাড়িতে থাকো, সুস্থ থাকো। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোনোর প্রয়োজন নেই। বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করো এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো। এরপরে আমি ছাত্রদের সবাইকে বলে রাখি, যারা আগে থেকে আমার এই চ্যানেল দেখছো এবং আজকে যারা নতুন এসছো এই চ্যানেলটি দেখার জন্য, সবাইকে বলে রাখি ফটাফট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে প্রেস করো, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো খুব সহজেই তোমরা নোটিফিকেশন পাবে এবং আমার সমস্ত লেকচারগুলো পাবে। এছাড়া অন্যান্য বিষয়ের লেকচারগুলো সহজেই পাবে, যার থেকে তোমরা আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সহজেই নিতে পারবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বায়ুর ক্ষয়কাজ সম্পর্কিত। প্রথমে আসবো যে বায়ু কি কি পদ্ধতিতে ক্ষয়কাজ করে, এটা একটি 3 নম্বরের প্রশ্ন পড়ে থাকে। আর দ্বিতীয় যেটা আসবো সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা, এটি 5 নম্বরের কোশ্চেন পড়ে থাকে। তো দুটো কোশ্চেন পরপর আলোচনা করব। প্রথমেই আসি, বায়ু কি কি পদ্ধতিতে ক্ষয়কাজ করে থাকে। বায়ু 3টে পদ্ধতিতে ক্ষয়কাজ করে থাকে। একটা হচ্ছে অবঘর্ষ পদ্ধতি, একটা হচ্ছে অপসারণ পদ্ধতি, আর একটা হচ্ছে ঘর্ষণ পদ্ধতি। অবঘর্ষ পদ্ধতি কি না, বায়ু প্রবাহিত হওয়ার সময় তার সঙ্গে ধূলিকণা বালুকণা প্রভৃতি তো বয়ে নিয়ে যায়। যা নিয়ে যাওয়ার সময় কি হয় না, কোনো পর্বত গাত্রে বাধা পেলে বা কোনো শিলা গাত্রে বাধা পেলে বা কোনো টেলিফোনের খুঁটি, ইলেকট্রিক খুঁটি প্রভৃতিতে বাধা পেলে কি হয়, তাদের সঙ্গে ঘর্ষণ করে ধীরে ধীরে আঘাত করতে থাকে এবং ক্ষয় করতে থাকে। এইভাবে যে ক্ষয়টা হয়ে থাকে তাকে বলে অবঘর্ষ ক্ষয়। আমরা সাধারণত আমাদের এই সব অঞ্চলগুলোতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন আর্দ্রতাযুক্ত অঞ্চলগুলোতেও আমরা এই বায়ু ক্ষয়কাজ কিছুটা দেখতে পাই। তোমরা যদি রাস্তাঘাটে টেলিফোনের খুঁটি বা ইলেকট্রিকের খুঁটি এইসব দেখতে পাও, তাহলে দেখবে মাটি থেকে ঠিক 3 থেকে 3.5 ফুট উচ্চতায় দেখবে ওইসব খুঁটিগুলোর গায়ে মৌচাকের গর্তের মতো ফুটো ফুটো খুব খুব দাগ হয়ে গেছে এবং ওই অংশটি খুঁটিগুলো ঘষা ঘষা দাগ হয়ে গেছে। কেন না, বায়ু প্রবাহিত হওয়ার সময় তার সঙ্গে ধূলিকণা বালুকণা প্রভৃতি যে প্রবাহিত হয় তা মাটি থেকে 3 থেকে 3.5 ফুট উচ্চতায় সবচেয়ে বেশি প্রবাহিত হয়ে যায় এবং তারা ওই জায়গাটাতেই ক্ষয়কাজ করে বেশি। এরপরে আসবো কিনা অপসারণ পদ্ধতি। অপসারণ পদ্ধতি কি না, শিলাচূর্ণ সমূহের এক স্থান থেকে অন্যত্র অপসারিত হয়ে যাওয়া, অর্থাৎ এক স্থান থেকে অন্যত্র বাহিত হয়ে চলে যাওয়া, এটাকেই বলছে অপসারণ পদ্ধতি। তা প্রবল বেগে যখন বায়ু প্রবাহিত হয় তার সঙ্গে কি হয় না, ধূলিকণা বালুকণা প্রভৃতি এক স্থান থেকে উড়ে অন্যত্র চলে যায়, যেটাকে আমরা বলছি অপসারণ পদ্ধতি। এবং যে জায়গা থেকে উড়ে যায় সেই জায়গাটাই ক্ষয় হয়। আমরা ক্ষয় ভবনেতে এটাই পড়েছি যে শিলাচূর্ণ সমূহ এক জায়গা থেকে অন্যত্র অপসারিত হলেই সেখানে ক্ষয় হয়। তো সেইভাবে এখানেও বায়ু প্রবাহের দ্বারা শিলাচূর্ণ বা বালুকণাপূর্ণ সমস্ত বালিয়াড়ির বালি তা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায় এবং সেখানে ক্ষয় হয়। আর ঘর্ষণ পদ্ধতি কি না, বায়ু প্রবাহের সঙ্গে যেসব ধূলিকণা বালুকণা প্রভৃতি প্রবাহিত হয়ে যায় তাদের পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি লেগে যখন চূর্ণ বিচূর্ণ হয় সেই পদ্ধতিকে বলা হয় ঘর্ষণ পদ্ধতি। তাহলে 3টে পদ্ধতি বোঝা গেল, একটা হচ্ছে অবঘর্ষ পদ্ধতি, একটা অপসারণ পদ্ধতি আর একটা ঘর্ষণ পদ্ধতি। এই 3টে পদ্ধতির মাধ্যমে বায়ু ক্ষয়কাজ করতে থাকে এবং ক্ষয়কাজের ফলে কি হয় না, মরু অঞ্চলের বিভিন্ন শিলাগুলির আকারের কিছু পরিবর্তন ঘটে এবং সেগুলো বিভিন্ন মূর্তির আকারে অবস্থান করে। সেই সব ভূমিরূপগুলোকেই আমরা বলি বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমরা এইবারেই আসবো সেই প্রশ্নে যে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। চিত্রসহ কেন বললাম না, সাধারণভাবে 5 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্নেও উত্তর দিতে গেলে কি হয় না, অবশ্যই সেই উত্তরের সামঞ্জস্য অনুসারে কিছু ছবি আঁকতে হয়। যেমন বায়ু ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপ আমরা লিখবো, তাতে লিখতে গেলে অবশ্যই ছবি দিতে হবে, কারণ এর জন্য নাম্বার বরাদ্দ থাকে। তোমরা যত ভালো লেখো না কেন 5-এর 5 পাবে না যদি ছবি না দাও। প্রতিটি প্রশ্নের এরকম 5 নম্বরের প্রশ্নের জন্য ছবির জন্য 1 থেকে 1.5 মার্ক বা 2 মার্ক ম্যাক্সিমাম বরাদ্দ থাকে। এটি যদি না দাও তাহলে অবশ্যই এই নাম্বারটা পাবে না। এটা খেয়াল রাখবে। খুব ভালো ছবি আঁকতে হবে এমন কোনো কথা নেই,
মোটামুটি ভাবে একটা স্কেচ দিবে যা সহজেই পরীক্ষক উপলব্ধি করতে পারে এবং তোমার আইডিয়াটাকে আছে বলে ধারণা করতে পারে। এই এবারে আসবো আমি বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি। প্রথমে আমি যে ভূমিরূপে আসছি তা হচ্ছে গৌর বা গারা। কি সংজ্ঞা হিসাবে যদি বলি তাহলে ব্যাঙের ছাতার মতো আকৃতিযুক্ত শিলাখণ্ডগুলিকে বলা হয় গৌর। কোথায় না মরু অঞ্চলের মাঝে। কিভাবে সৃষ্টি হয় না মরু অঞ্চলে বিভিন্ন ধরনের শিলা অবস্থান করে, তো সেই শিলাগুলোর গঠন প্রকৃতি বা তার কাঠিন্যতা সব সমান নয়। কোন কোন শিলার উপরিভাগ যদি খুব কঠিন হয় এবং নিচের অংশ যদি কোমল প্রকৃতির হয়, তাহলে কি হয় না বায়ু প্রবাহের সহিত বায়ুত ধূলিকণা বালুকণাগুলো পরস্পর আঘাত করতে করতে এই কোমল শিলাকে খুব সহজে ক্ষয় করে, কিন্তু কঠিন শিলাকে ততটা সহজে ক্ষয় করতে পারে না। যার ফলস্বরূপ কি হয় না কোমল শিলাগুলো দ্রুত ক্ষয় পেয়ে সরু স্তম্ভের মতো হয়ে যায়, আর কঠিন শিলাগুলো ততটা ক্ষয় না পেয়ে ছাতার মতো উপরের দিকে মাথাটা বিস্তার করে হয়ে থাকে। তো ব্যাঙের ছাতার মতো আকৃতি বলে একে মাশরুম রক বলা হয়ে থাকে। আর সাহারা মরুভূমিতে বা ইরানের মরুভূমিতে এরকম গৌর আমরা দেখতে পাই। এবারে আমরা চলে আসবো ইনসেলবার্গ। কাকে বলে ইনসেলবার্গ না মরু অঞ্চলের মাঝে ক্ষয়প্রাপ্ত কঠিন শিলার টিলাগুলিকে বলা হয় ইনসেলবার্গ। মরু অঞ্চলের মাঝে ক্ষয়প্রাপ্ত অনুচ্চ টিলাগুলিকে বলে ইনসেলবার্গ। কিভাবে সৃষ্টি হয় না মরু অঞ্চলে সারা বছর বিভিন্ন দিক থেকে বাতাস প্রবাহিত হয়, তার প্রভাবে কি হয় না কোন কোন শিলার বিভিন্ন দিকে অর্থাৎ চারিদিকেই ক্ষয় পেতে থাকে। কখনো কখনো বৃষ্টিপাতের দ্বারা সেই সব জায়গাগুলো থেকে ধুয়ে ওইসব চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো সরে যায়, কিন্তু খুব কঠিন শিলাগুলো পুরোপুরি ক্ষয় না পেয়ে কিছুটা টিলার আকৃতি ধারণ করে অবস্থান করে। এইসব টিলাগুলোকে বলা হয় কি না ইনসেলবার্গ। সারা বছর ধরে চারিদিক থেকে ক্ষয়প্রাপ্ত হয় বলে কি হয় না এই শিলাগুলোর গাত্র খুব মসৃণ হয়, ঢাল খুব খাড়া হয়, মোটামুটি ভাবে 30 মিটার পর্যন্ত উচ্চতা যুক্ত হয়ে থাকে এইসব শিলাগুলো, বা তার থেকে আরো বেশিও হয়ে থাকে শিলাগুলো। ঠিক আছে, তো এগুলো সাধারণভাবে আমরা অস্ট্রেলিয়ার মরুভূমিতে বা দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে দেখতে পাই। দেখো এই জায়গা অস্ট্রেলিয়ার এই অংশে আমরা দেখতে পাই মরুভূমি অঞ্চলে, এখানেও দেখা যায়, এবং এই দক্ষিণ আফ্রিকা এই অংশে কালাহারি মরুভূমি আছে, এই অংশেও আমরা ইনসেলবার্গকে দেখতে পাই। এবারে আমরা যে ভূমিরূপের কাছে চলে আসবো তা হচ্ছে ইয়ারদাং। কাকে বলে মরু অঞ্চলের মাঝে উল্লম্ব এবং সমান্তরাল ভাবে যখন কঠিন শিলাগুলি প্রাচীরের ন্যায় অবস্থান করে তাকে বলা হয় ইয়ারদাং। বোঝা গেল কি বললাম, কেন সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয় না মরু অঞ্চলের মাঝে শিলাগুলি যদি এইভাবে সমান্তরাল এবং উল্লম্ব ভাবে, কঠিন শিলা কোমল শিলা আবার কঠিন শিলা এর পাশে কোমল শিলা, এইভাবে সমান্তরাল ভাবে যদি অবস্থান করে এবং উল্লম্ব ভাবে যদি অবস্থান করে, তাহলে কি হয় প্রচন্ড সূর্যতাপ বায়ু প্রবাহ প্রভৃতির দ্বারা কি হয় না শিলাস্তরে ফাটলের সৃষ্টি হয়, এবং এই ফাটলগুলোর মধ্যে বায়ু প্রবাহিত হলে তখন কি হয় না ধীরে ধীরে কোমল শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়, এবং চূর্ণ বিচূর্ণ শিলাগুলো পরবর্তীকালে বায়ু প্রবাহের দ্বারা অন্যত্র অপসারিত হয়ে যায়। তখন কি হয় না মাঝখানের এই কোমল শিলাযুক্ত স্থানগুলি পরীক্ষার মতো হয়ে যায়, আর কঠিন শিলাগুলো প্রাচীরের ন্যায় সমান্তরাল ভাবে অবস্থান করে। ইয়ারদাং আমরা সাধারণত মধ্য এশিয়ার মরুভূমিতে দেখতে পাই। দেখো দেখতে পাচ্ছ এগুলো সব মধ্য এশিয়ার অংশে ইরানের মরুভূমি বা আরব মরুভূমিতে এগুলো দেখতে পাওয়া যায়। এগুলো দেখো ইয়ারদাং এরকম লম্বা লম্বা সমান্তরাল ভাবে সব বিস্তৃত হয়েছে। আর একটা জিনিস জেনে রাখবে এই যে ইয়ারদাং এর অগ্রভাগগুলো কি হয় না দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে খুব তীক্ষ্ণ হয়ে যায়। তো ইয়ারদাং গুলোর অগ্রভাগ যখন তীক্ষ্ণ হয়ে যায় সেই অগ্রভাগকে নিডল বলে। এগুলো গড়ে 7 থেকে 8 মিটার উচ্চতা যুক্ত হয়ে থাকে, আর
অনেকটা দৈর্ঘ্য হয়ে থাকে, 40 মিটার পর্যন্ত একসঙ্গে এককালীন দৈর্ঘ্য হয়ে থাকে। এরপরে চলে আসবো আমরা জিওগেন। কাকে বলে জিওগেন? মরু অঞ্চলের মাঝে কঠিন শিলাগুলো বিভিন্ন মূর্তির আকার ধারণ করে যখন বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় জিওগেন। আপাতভাবে দেখলে তোমরা এগুলোকে ইয়ারদাংয়ের প্রায় সমান আকৃতির ভূমিরূপ বলে মনে হবে, কিন্তু ইয়ারদাং এবং জিওগেন দুটো আলাদা আলাদা প্রকৃতিতে সৃষ্টি হয়েছে। কেন না, ইয়ারদাং এ আমরা বলেছি উল্লম্ব এবং সমান্তরালভাবে কঠিন ও কোমল শিলা যদি অবস্থান করে, কিন্তু এখানে একটু আলাদা, এখানে আছে অনুভূমিক ভাবে এবং আড়াআড়ি ভাবে যদি কঠিন শিলা। দেখো এটা হচ্ছে অনুভূমিক ভাবে, দেখো এটা কোমল শিলা, এটা কঠিন শিলা, এটা কঠিন শিলা, এইভাবে অনুভূমিক ভাবেও অবস্থান করেছে, আবার আড়াআড়ি ভাবেও কঠিন ও কোমল শিলা অবস্থান করেছে। এর ফলে কি হয় না, বায়ু যখন ক্ষয় করতে থাকে তখন বায়ুর দ্বারা বাহিত ধূলিকণা সমূহের আঘাতে ক্রমাগত ক্ষয় হতে হতে কোমল শিলাগুলো ধীরে ধীরে এখান থেকে অপসারিত হয়ে যায়। অপসারিত হওয়ার ফলে কি হয় না, এগুলো বিভিন্ন মূর্তির আকারে অবস্থান করে, চূড়া বিশিষ্ট, প্রায় সমতল অনেক চূড়া বিশিষ্ট আকার ধারণ করে এরকম মূর্তি গঠন করে, যাকে আমরা জিওগেন বলে থাকি। দেখো জিওগেন সাধারণত 3 থেকে 30 মিটার উচ্চতা যুক্ত হয়ে থাকে। আমরা কিছু জিওগেনের চিত্র, অরিজিনাল পিকচার দেখতে পারি। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে দেখতে পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে জিওগেন দেখা যায়, তোমরা দেখতে পারো। এই যে দেখো বিচ্ছিন্নভাবে যেখানে সেখানে দাঁড়িয়ে আছে জিওগেন গুলো। এই গেল আমাদের অবঘর্ষের ফলে সৃষ্ট ক্ষয়কার্যের দ্বারা ভূমিরূপ। এবারে আমরা চলে আসবো অপসারণের ফলে সৃষ্ট ভূমিরূপ কি। অপসারণে আমরা বলেছি মরু অঞ্চলে প্রবল বায়ু প্রবাহের দ্বারা বালু কণাগুলো এক স্থান থেকে অন্যত্র অপসারিত হয়ে যায় বা উড়ে চলে যায়। তখন কি হয় না, মরু অঞ্চলের মাঝে এরকম বালিগুলো উড়ে গেলে গর্তের সৃষ্টি হয়ে যায়। এইসব গর্তগুলোকে আমরা সাধারণভাবে রাজস্থানের মরু অঞ্চলে ধাঁধ বলে থাকি। ঠিক আছে, তো এই গর্তগুলোই হচ্ছে অপসারণের ফলে সৃষ্ট গর্ত। একে অপবাহন সৃষ্ট গর্ত বলা হয়ে থাকে, অথবা রাজস্থানের মরুভূমিতে আমরা ধাঁধ বলে থাকি। এইসব ধাঁধগুলোতে কি হয় না, অনেক সময় ভূগর্ভ নিচ থেকে জল বেরিয়ে আসে, কখনো কখনো বৃষ্টির জলও সঞ্চিত হয়। এইভাবে কি হয় না, ছোট ছোট জলাশয়ে পরিণত হয়। এইসব জলাশয়গুলোর পাশে তখন কি হয় না, অনেক গাছপালা সৃষ্টি হয়ে যায় এবং ছায়াশীতল পরিবেশের সৃষ্টি করে, যাকে আমরা বলি মরুদ্যান। এটা হচ্ছে আমাদের অপসারণের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপরে আমরা চলে আসবো কি না, ঘর্ষণের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঘর্ষণের ফলে কি হয়, ঘর্ষণের ফলে বালুকণা শিলাখণ্ডের সঙ্গে পরস্পরের ঠোকাঠুকি লাগে এবং ধীরে ধীরে শিলাখণ্ড সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং বালুকণায় পরিণত হয়। বিশাল বিশাল বালি স্তূপ সৃষ্টি করে বালিয়াড়ি সৃষ্টি করে। ঘর্ষণের ফলে সৃষ্টি হওয়া প্রধান ভূমিরূপ হচ্ছে বালুকণায় পরিণত হয়ে যাওয়া এবং বালিয়াড়ি সৃষ্টি করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। যাওয়ার আগে আবারও বলি, তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো।